আমন্ত্রণ সহজ কঠিন কথা সহজে অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সবথেকে নিঃস্বার্থ ভালোবাসার নাম মা। মা আমাদের আশ্রয়, শিক্ষক আর সাহসের নাম। জীবনের প্রতিটি সংকটে অর্জনে পাশে থাকেন মা। গৃহিণী হন কিংবা কর্মজীবী, সব মাকেই সমাজে কঠিন লড়াই করে টিকে থাকতে হয়। মায়ের যে কঠোর শ্রম, ত্যাগ, তা কি শেষ পর্যন্ত মনে রাখে সন্তান? আমরা কি মায়ের মনের খোঁজ নেই? বুঝতে চেষ্টা করি তার অনুভূতি কিংবা ভালো লাগা মন্দ লাগার কথা? কতটা সময় দেই মাকে? মা দিবস কি কেবলই আনুষ্ঠানিকতার, নাকি মায়ের প্রতি দায়িত্ব ও ভালোবাসা নতুন করে উপলব্ধি করার দিন? মায়েদের নিয়ে আমাদের আজকের কঠিন কথা সহজে। আমাদের আজকের অতিথি অভিনয়শিল্পী পরিমণি, আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান, এছাড়াও সংযুক্ত হচ্ছেন হার ই ট্রেডের সভাপতি ওয়ারেসা খানম প্রীতি। সবাইকে স্বাগতম কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আমরা প্রথমে আসলে আপনাকে দিয়ে শুরু করতে চাই পরিমণি আপুকে, যে ঝলমলে দুনিয়ার একজন মানুষ। সেখান থেকে আমি যদি বলি যে দুটো মানুষ আপনি, একটা হচ্ছে অভিনয়ের মানুষ, অভিনয় জগতের মানুষ, একটা হচ্ছে একেবারে আপনার জগতের মানুষ, আপনার দুই সন্তানের মা। এই দুটো জীবনের মধ্যে কোন জীবনটা আপনার কাছে সবচেয়ে বেশি উপভোগ্য? আমার কাছে জীবন মানে উপভোগ্য। দুটো জীবনই উপভোগ্য, কম্প্যারিজনে আপনি যাচ্ছেন না। ওকে, আমরা আসলে কেন আপনাকে এই প্রশ্নটা করলাম, কারণ আমাদের যেটা হয় যে এরকম নায়িকা কিংবা আপনারা অভিনেত্রী মডেলরা যেটা হয় যে সন্তান বা পরবর্তী জীবন, এরকম জীবন মানে যেন একটু পিছায় পড়া, লুকায় রাখা, একটা ট্যাবু সমাজের আছে। কিন্তু আপনাকে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু সবখানে প্রতিটা মুহূর্ত আপনি সন্তানদেরকে নিয়ে, ওই যে এজন্যই আসলে আমি শুরুতে বলেছি জীবন মানেই আমার কাছে একটা উপভোগের বিষয়, উদযাপনের বিষয়। আসলে আমি জীবনকে সবভাবেই উদযাপন করতে চাই, প্রত্যেকটা মুহূর্ত উদযাপন করতে চাই। সেটা দুঃখ হোক, সুখ হোক, আমি সুখটাকে সেলিব্রেট করব, দুঃখটাকে করব না তা তো নয়। দুঃখটাকেও আমি সমানভাবেই আসলে উপভোগ করতে চাই। আমার মনে হয় বেবি বাম্প থেকে শুরু করে আমি প্রথম আমাকে উইশ করেছিলাম আমার বেবি বাম্পের একটা ছবি দিয়ে। সেটা নিয়েও অনেক অনেক আলোচনা সমালোচনাও হয়েছিল, কিন্তু সেটা আমি অনেক উপভোগ করেছি, এনজয় করেছি। মানে মাতৃত্ব বিষয়টা আমি অনেক বেশি আসলে পুরো মাদারহুডের জার্নিটাই আমার কাছে একটা খুব দারুণ রকমের আমি এনজয় করেছি এটাকে। এখন আপনার যে জীবনটা, সন্তান এবং অভিনয়, কিভাবে আপনি এই চ্যালেঞ্জ বা সংকটটাকে মোকাবেলা করছেন? চ্যালেঞ্জ হিসেবে আমি নেইনি কখনো। চ্যালেঞ্জ নিলে আমি পারবো না, হয়তো হাঁপিয়ে যাব। যেহেতু আমি একা মানুষ, এবং আসলে নানু ভাই থাকতে অত বেশি চাপ আমার লাগেনি। নানু ভাই যাওয়ার পরে আমার মনে হয় যে পুরো জগৎ সংসারের সমস্ত ভার আমার উপরে, এবং হঠাৎ করে আমি একটু ম্যাচিউর হয়ে গেলাম, কেমন জানি, আমি জানি না, এটা আমি নিজেই ফিল করা শুরু করলাম। তো তারপর আমি যে পাচ্ছি সেটাই অনেক বড়। এই যে বলেন একা মা, একা মায়ের জন্য কি আমাদের সোসাইটি রেডি? একা মা সন্তান দেখে অনেক মা তো এখন সিঙ্গেল মাদার তো অনেক সোসাইটিতে। আমার মনে হয় এই কথাটাই আসলে বলে আমরা দমিয়ে দিই। আমরা এই কথাটা ভুলে গেলে ভালো, মানে যতটা প্র্যাকটিসটা কম করা যায়। আমরা আসলে সব পারি, মায়েরা পারে না এমন কোনো কিছুই নেই। যে একটা মানুষকে জন্ম দিতে পারে, এত বেশি সাহস, সে কিভাবে দুর্বল হয়, সে কিভাবে কোনো কিছু পারে না, তার কাছে তো কোনো কিছু দমানো নেই, সে সবই পারে। একদম। আমরা একটু ইশরাত আপুর কাছে যাই। ইশরাত আপু, স্বাগতম আমাদের স্টুডিওতে। আপনি আপনার জায়গা থেকে, আপনি তো সুপ্রিম কোর্টে একদম যুগান্তকারী 3টা রিটের আপনি করেছেন। একটা তার মধ্যে প্রধান ব্রেস্ট ফিডিং পাবলিক প্লেসে, আমি যতটুকু মনে আছে আমার, পাবলিক প্লেসে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে হাইকোর্টের একটা রায় হয়েছে আপনার রিটে। আপনি পিতৃত্বকালীন ছুটি দাবি করে যে রিট করেছেন, এবং সবচেয়ে যেটি আলোচিত হয়েছিল, আপনি 6 মাসের শিশু আপনার শেষও আপনি সেটি রিট করেছিলেন। সেটি আপনারা চেয়েছিলেন যে পিতৃত্বকালীন ছুটি চেয়েছিলেন। ওই গল্পটা আপনার কাছে শুনতে চাই, যেহেতু আপনার একটা বড় জীবনের একটা, আমার মনে হয় এটা মেমোরি। আচ্ছা, প্রথমে আমি বলতে চাই যে আমি যখন প্র্যাকটিস করি
তো তখনও কিন্তু এই সমস্যাগুলো ছিল, সবসময়ই আমি সেটা ফিল করেছি। তারপরে যখন আমি আমার বাচ্চাকে নিয়ে আমার ফার্স্ট বেবি যখন হয় তখন আমি এয়ারপোর্টে গিয়ে যখন ব্রেস্ট ফিডিং রুম পেলাম না এবং খারাপ ওয়েদারের কারণে ফ্লাইটটা 5 ঘন্টা ডিলে হয়, তখন আমি বিষয়টা রিয়েলাইজ করি যে আসলে ব্রেস্ট ফিডিং রুম এই এয়ারপোর্টগুলোতে, রেল স্টেশন এবং অন্যান্য কর্মস্থল, পাবলিক প্লেসে ব্রেস্ট ফিডিং রুম এবং বেবি কেয়ার কর্নার এগুলো থাকাটা আসলে কতটা জরুরি। তারপর 2019 সালে আমি রিট পিটিশন ফাইল করি, তখন রুল হয়, পরবর্তীতে কিছু ডিরেকশন আসে হাইকোর্ট থেকে এবং আপনারা এখন সব ধরনের সব এয়ারপোর্টে বাংলাদেশের যত ডোমেস্টিক এয়ারপোর্ট আছে, আপনারা ঢাকা, চট্টগ্রাম যেখানেই যান আপনারা ব্রেস্ট ফিডিং রুম এখন পাবেন। তারা কমপ্লায়েন্স দিয়েছে যে অলরেডি হয়েছে, প্রত্যেকটা রেল স্টেশনে হয়েছে, প্রত্যেকটা জেলা আদালতে হয়েছে, হসপিটালগুলোতেও হয়েছে, কিন্তু সেটা এখনো পর্যাপ্ত না। 2023 সালে আমাদের প্রেজেন্ট যিনি চিফ জাস্টিস আছেন তিনি এবং মাননীয় বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে একটা ডিভিশন বেঞ্চ হয়, তারা চূড়ান্ত রায় ঘোষণা করে যে ব্রেস্ট ফিডিং রুম সেটা পাবলিক প্লেসে অবশ্যই থাকতে হবে। সুপ্রিম কোর্টে কি হয়েছে? সুপ্রিম কোর্টে আসলে আইনজীবীদের জন্য আছে, কিন্তু যারা আমরা ভুক্তভোগী প্রত্যাশা আসেন করি যে সুপ্রিম কোর্টে আসলে সরাসরি ভুক্তভোগী কম আসেন, কারণ বেশিরভাগ আমাদের যে মামলাগুলো সেগুলো আসলে আপিল অথবা রিট অথবা রিভিশনাল জুরিসডিকশনে আসে, কিন্তু অবশ্যই যে যারা ভুক্তভোগী আসেন তাদের জন্য থাকা উচিত বলে আমরা মনে করি। আমরা এক্সপেক্ট করি, যেহেতু বর্তমান চিফ জাস্টিস এই রায়টা দিয়েছিলেন, তো তিনি সুপ্রিম কোর্টে এরকম কোনো ব্রেস্ট ফিডিং কর্নার করবেন যেটা সবার জন্য আসলে এক্সাম্পলেরই হবে। আমরা আবার যাচ্ছি, আমাদের আরেকজন অতিথি আছেন ওয়ারিসা আপু, প্রীতি আপু, স্বাগতম, মা দিবসের শুভেচ্ছা আপনাকে। আপনি তো 20,000 নারীদের যে প্ল্যাটফর্ম হার ই ট্রেডের লিড করছেন। আমার কাছে এরা ম্যাক্সিমামই তো মা, যারা আমি যতটুকু জানি বা দেখেছি। তো এই জার্নিতে এই মায়েদের চ্যালেঞ্জ, মানে একটা ব্যবসা মানে কিন্তু অনেক চাকরির চেয়ে বেশি শ্রম দেওয়া, এবং হার ই ট্রেডের যে ফিচার, যে আমি বৈশিষ্ট্য দেখেছি তাতেও প্রচুর সময় দেয় এবং তারা খুবই ট্যালেন্টেড, বড় বড় জায়গায় গেছে। এই জায়গাতে মাদেরকে আপনি আসলে ওই চ্যালেঞ্জগুলো কিভাবে দেখছেন? বা আমরা আসলে যেটা পরিমণি আপু বলছেন, পেছনে যেতে চাই না, দুর্বল যেতে চাই না, আমরা আসলে এগিয়েছি অনেক, মারা অনেকটা এগিয়েছে। ওই জায়গা থেকে আপনার দেখাটা আমাকে আমি শেয়ার করে যদি করেন। হার ই ট্রেডের মূলত আমাদের ফোকাস পয়েন্টটা ছিল নারীর ক্ষমতায়ন। তো নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করলে আমরা আসলে একটা 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 ফোকাস পয়েন্ট পাই, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাবলম্বিতা। নারী তখনই স্বাবলম্বী, নারী তখনই নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করে, সেটা পারিবারিক হোক, সেটা রাজনৈতিক হোক, সেটা সামাজিকভাবে হোক। তখনই এই জিনিসগুলো সেট হয় যখন নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। তো সেটাকে কেন্দ্র করে আসলে হার ই ট্রেড আমাদের মনে হয়েছে সারা বাংলাদেশব্যাপী যে নারীরা বিভিন্ন ধরনের কাজ করছে, কিন্তু সেই কাজের কোনো অর্থনৈতিক মূল্যায়ন নেই। তারা হয়তো ঘরের কাজ করছে, তারা সমস্ত রকমের সাপোর্ট দিয়ে একটা পরিবারকে মানে একটা পরিবারের সচ্ছলতা আনয়ন করছে, কিন্তু সেই নারীর নিজের কোনো মূল্যায়ন নেই, কারণ সেই নারীটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, কিংবা তার কাজ অর্থনৈতিকভাবে মূল্যায়িত না, কারণ সে যে কাজটা করছে তার বিনিময়ে সে কোনো অর্থ পাচ্ছে না। এর মানে প্রেক্ষিতেই আমাদের আসলে হার ই ট্রেড, এবং আমরা চেয়েছি সারা বাংলাদেশের নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, যে যেটা পারে সেটাকে তারা যেন আর্থিকভাবে কনভার্ট করতে পারে। যে নারীটা সেলাই পছন্দ করে সে যেন সেই সেলাইয়ের কাজকে তার উপার্জনের অংশ করে ফেলতে পারে। যে নারীটা কৃষিকাজ করতে পছন্দ করে, ঘরের হয়তো সে মুরগি পালন করছে, হাঁস পালন করছে, কিংবা কৃষিকাজ করছে ঘরের উঠানে, সেই কাজটাকে যেন সে আর্থিকভাবে আমি এখানে মায়েদের চ্যালেঞ্জের জায়গাটা জানতে চাচ্ছি, যে মায়েদের চ্যালেঞ্জটা আপনার কাছে ফিরবো, মায়েদের চ্যালেঞ্জটা শোনার জন্য আমি আবার একটু পরিমণি আপুর কাছ থেকে কোনো কথা শুনে আসি। আজকেও আপনি বাচ্চাদের নিয়ে ফেসবুকে ছবি দিয়েছেন, অনেকে সেটা প্রশংসায় ভাসছে।
আপনি বলছেন যে আপনি দুর্বল মা না, বা নিজেকে আপনি আসলে পুরো জীবনটা এনজয় করেন, এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না। আপনি যখন, আপনার তো অনেকগুলো ভালো কাজের মধ্যে মা একটা কাজ, ৭১ সালের যে প্রেক্ষাপটে, সেই সময় সম্ভবত আপনি ক্যারি করছিলেন আপনার প্রথম সন্তান। ওই সময়টার গল্প শুনতে চাই আমি, আসলে কেমন অনুভূতি ছিল, কিভাবে নিলেন, ওই জিনিস শুনতে চাই। বিউটিফুল জার্নি। মানে আমি হয় না যে আমার সন্তানকে আমি ফিল করছিলাম, ওর সত্তাটাকে, ও নড়াচড়া করছে পেটের ভিতরে, ওর অস্তিত্ব আমার মধ্যে। আর একদিকে ওরকম একটা মায়ের চরিত্র করা, মাই গড আমার গুজবাম হচ্ছে, ওইটা আমার কাছে একটা অন্যরকম একটা মেমোরিজ, সারা জীবনের জন্য থেকে যাবে। আমি প্রত্যেকটা হয় না, প্রত্যেকটা মোমেন্টে আমি যখন দেখি যে এত বিউটিফুল মোমেন্টগুলো আমার ছিল, পর্দা দেখলেই আমি ওই অনুভূতিটা ফিল করি যে এই সময় আমি আসলে ক্যারি করছি, বেবি ক্যারি করছিলাম। ওইটা একটা বিউটিফুল জার্নি আমার জন্য। কিন্তু ওই সিনেমায় যে একটা স্যাড জায়গাও ছিল, সম্ভবত একটা বেবি, 7 মাসের বাচ্চা মারা যাওয়া, সেই বাচ্চাটার নিয়েই তো গল্পটা ছিল, যতটুকু মনে আছে, আমি মুভি দেখেছিলাম। ওইখানটায় আপনার অনুভূতি, তখন কি আপনার অনুভূতি কাজ করছিল? মানে অভিনয় তো আপনার আসলে একাত্ম হয়ে যান। আসলে সেটে সবাই ভয় পাচ্ছিল ওকে, যে আমি কিভাবে রিয়্যাক্ট করব, কারণ ওইটা অনেক অনেক টাচি একটা জায়গা ছিল যে আমি একে তো বেবি ক্যারি করছি, তার উপরে বাচ্চাটা মারা গেল, ওই সিনটা আসলে আমি কিভাবে করব। ওরা ভাবছিল যে আমি এটা নিয়ে অনেক বেশি ভাববো, চিন্তা করে তারপরে হয়তো শটটা দিব, কিন্তু আমি না ওটা মাথায় নেই নাই, কোনোভাবেই নেই নাই। আমার যখন অ্যাকশনটা বলা হলো, দেন তাৎক্ষণিকভাবে আমি ক্যারেক্টারটা হয়ে গেলাম। মানে অনেকক্ষণ ধরে আমি ওটা চিন্তা করতে পারি নাই। আমি বিশ্বাস করি ওটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, ওই সিনেমাটা অন্যরকম একটা আপনার জন্য মাইল ফলক, বা আমরা দেখেছি সেখানে আপনাকে একটা। আপা ইশাত, আপনার কাছে একটু যাই। আপনি তো লম্বা সময় অনেক বড় বড় মামলা লড়েন, আপনার যে ছোট ছোট বেবি দুইটা কথা বললেন, তারা কোথায় থাকে তখন? একেবারে একটা ব্যক্তিগত জায়গা থেকে আমার জানতে চাওয়া। আসলে সকল কর্মজীবী মাদেরই সবাই মনে করে যে হয়তো বাচ্চাদের খেয়াল ঠিকভাবে রাখছে না, এটা আমাদের একটা সামাজিক পারসেপশন এরকম। কিন্তু আসলে বিষয়টা কিন্তু উল্টা, দেখা যায় যারা কর্মজীবী মা থাকেন তারা কিন্তু একটু পর পর সময় পেলেই চিন্তা করেন যে কোয়ালিটি টাইমটা দেয়। হ্যাঁ, তার বাচ্চা আসলে কেমন আছে। এবং দিন শেষে যখন আমরা বাসায় যাই তখন কিন্তু সারাটা রাত আমাদের ঠিকভাবে ঘুমাই আর না ঘুমাই, তখন কিন্তু বাচ্চাকেই দেওয়া হয়। সেই বিষয়গুলি আসলে সমাজ সেভাবে দেখে না, মনে করে যে ওই সময়গুলো হয়তো বাইরে কাজ করছে, অতএব সে বাচ্চাকে সঠিকভাবে সময় দিতে পারছে না। এই বিষয়টা, ধারণাটা ভুল। বরং কর্মজীবী মায়েরা একই সাথে তাদের কাজের জায়গাটা যেমন দেখছে, একই সাথে তাদের সন্তানের বিষয়টাও কনসার্ন। এবং একজন বাসায় যিনি আছেন তার চেয়ে কোনো অংশে কম না। উপরন্তু আমাদের আসলে মানসিক চাপও অনেক থাকে কাজের, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি বাচ্চাকে যতটুকু সময় পারি ততটুকু সময় দেওয়ার। আমার বাচ্চাগুলি আমার বাসায় থাকে, আমার মায়ের কাছে থাকে। তারা আসলে তাদের নানিকে অনেক পছন্দ করে। তো অনেক সময় দেখা যায় যে আমি বাসায় গেলেও তারা তার নানির সাথেই, যেহেতু ওখানে অনেক বেশি আহ্লাদ পাওয়ার জায়গাটা আর কি, তো সেইখানে থাকে। আর এছাড়াও আমি আমার বাচ্চাকে নিয়ে কোর্টও করেছি, সেখানে আমাদের ডে কেয়ার সেন্টার আছে, তো সেখানেও আমি রেখেছি, কোর্ট করেছি, আবার আসার সময় নিয়ে এসেছি। তো একটা কঠিন স্ট্রাগলের সময় সবারই যায় এই সময়গুলো, তো এর ব্যতিক্রম আমার লাইফেও না। পরিবার কাছে আবারও ফিরছি। আপনি, আমরা সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখি যে অনেক সময় দেন, তো আপনি রান্না, নিজের বেবিদের জন্য রান্নাও করেন, এই সময়টা কিভাবে বের করেন? আমরাও কর্মজীবী, আমরাও এভাবে করেছি, কিন্তু আপনারটা একটু জানতে চাই, মানুষ আপনারটা সম্বন্ধে বেশি জানতে চায়। আমি না আসলে পুরোটাই মা, মানে মাই হতে চেয়েছিলাম, মানে এর বাইরে অন্য কিছু না। যে এইখানে আমি কোনো কমপ্লেন আসলে আমার জীবনে রাখতে চাই নাই। আমি শুধু রান্না না, বিশ্বাস করেন মায়েদের যাবতীয় যা সন্তানের জন্য করার আমি সেটাই করি। শুধু বাচ্চার জন্য রান্না করলাম মানে শেষ হয়ে গেল, ব্যাপারটা এরকম না। মানে এখন হয়তো ওরা একটু বড় হচ্ছে, হয়তো রান্নাটাই আমি করি, বাকি কাজগুলো হয়তো অন্য কেউ আমাকে হেল্প করে, কারণ বাইরের কাজগুলো তো এখন আমাকে দেখতে হচ্ছে। কতদিন আর ছুটি কাটাবো, এখন ওরা আমার সাথে সাথে আবার অফিসেও যায়, শুটিংয়েও যায়, ব্যাপারগুলো ভালো। আবার স্কুলে ওরা যাবে কয়েকদিন পরেই, 2 মাস পরেই আমার ছেলের
স্কুলে। ও মাই গড, এটা আলাদা একটা আমি journey। আমি যখন ভাবি তখন মনে হয় চোখের সামনে আমি দিনগুলো পার করে ফেললাম। অ্যান্ড হ্যাঁ, নিজেকে অনেক অ্যাপ্রিসিয়েট করতে মন চায় এবং করিও আমি। হ্যাঁ, মাতৃত্ব হ্যাঁ। এবং এভাবে ক্যারি করা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। আমরা এবার একটু প্রীতি আপার কাছে যেতে যাচ্ছি। প্রীতি আপা, যেটা বলছিলাম, আমি আসলে আপনাকে আপনার হার্ট রেট সম্পর্কে তো আমরা জানি, আমি আসলে মায়েদের চ্যালেঞ্জটা জানতে চাই, যাদের সাথে আপনি কাজ করেন তাদের চ্যালেঞ্জটা। ডে কেয়ার সেন্টার বলেন, সিনিয়র সিটিজেনদের জন্য ওল্ড হোম বলেন, এগুলিতে কি আমরা কতটা আসলে এগিয়েছে আপনার জায়গা থেকে, আপনি যদি একটু বলেন আমাকে। হার ইট রেটে বেশিরভাগই নারী, বেশিরভাগ না, একদম 95% নারী হচ্ছে মা। তো এই মায়েদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে পরিবার। পরিবারকে উল্লেখ করছি এই কারণে, পরিবার থেকে প্রথমত বিজনেস করার অনুমতি থাকে না, আর দ্বিতীয়ত তিনি হচ্ছেন মা। তো আমাদের সমাজ যেটা করে, আমাদের সমাজ তো নারীকে মা হিসাবে সমস্ত দায়িত্ব অর্পণ করে। মা, একজন মাকে হতে হবে সুপার মম, এই ধরনের একটা ধারণা আমাদের সমাজে আছে। তো সেই জায়গাটা একটা বিশাল একটা চ্যালেঞ্জ। আর নারী হিসাবে যদি ব্যবসার কথা বলেন, তো এটা তো চ্যালেঞ্জের জায়গায়, কারণ আমাদের এখন কমার্সের বদৌলতে প্রচুর সংখ্যক নারী, প্রচুর না, লাখ লাখ বলতে পারি, এই নারীরা কিন্তু ব্যবসা করছে। এবং সেখানে প্রধান চ্যালেঞ্জ আমাদের নারীদের পরিবার থেকে বলা হয়, তুমি তো ঘরে বসে অনলাইনে কাজ করো, তো তোমার এত বাইরে যেতে হয় কেন, তোমার এত কিছুর প্রয়োজনই বাকি। তো এটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ আমরা বলছি কিন্তু ঘরে বসে কাজ, আসলে কিন্তু কোনোটাই ঘরে বসে কাজ না। একজন নারী যখন অনলাইনে কাজ করে, কিংবা অনলাইন বাদ, একজন নারী যখন ব্যবসা করে, তাকে একাধারে সোর্সিং করতে হয়, ডিজাইন করতে হয়, তারপরে সেটার যখন বাজারজাত করতে হয়, একেবারে ওয়ান ম্যান আর্মি একটা নারী যখন তিনি ব্যবসা করেন, একাধারে তিনি মা। তো সংসারও তিনি সামলাতে মা হয়। মানে আমাদের সমাজে যে যে বিষয়টা আছে, সেই নারী সমস্ত কিছু করবে সন্তানের, আর তার সাপোর্ট সিস্টেম কেউ থাকবে না, কারণ নারীকে এটা করতেই হবে, সে তো মা, মাকে সব কিছু করতে হয়। যেহেতু আমরা এই দায় আমি দায় বলবো আসলে, কারণ নারীত্ব এত সুন্দর একটা জিনিস, মানে এত অভিনব, প্রতি ঘন্টা প্রতি সেকেন্ড একটা নারীর জন্য অভিনব একটা সময়। সেই সময়কে কিন্তু নারীরা অনেক সময় উপভোগ করতে পারে না সামাজিক দায়ের কারণে। সেই সন্তানদের দায়িত্ব কিন্তু পরিবারের আর কেউ নেয় না, একা সেই নারীকে পালন করতে হয়। তিনি একাধারে বাইরে কাজ করছেন, তিনি একাধারে সংসার সামলাচ্ছেন, সন্তান সামলাচ্ছেন। একেবারে এই 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 এটার মধ্যে একটা নারী যখন হাবুডুবু খায়, তখন আসলে বিরাট চ্যালেঞ্জ হয়ে যায় একটা নারীর জন্য। এটা আমরা দেখি, প্রতিনিয়ত দেখি হার ইট রেটের কারণে। আমরা এটা নিয়ে আসলে অনেক আমরা যখন একা থাকি, কিংবা আমরা যখন বিভিন্ন সময় গেট টুগেদার করি, ওই সময়গুলোতে আমরা এগুলোর আসলে পারস্পরিকভাবে এগুলো সমাধান কীভাবে করা যায়, এটা নিয়ে আলোচনা করি। আর ডে কেয়ারের কথা বলছিলেন, আমাদের ওল্ড হোমের কথা বলছিলেন, কোনোটাই আমাদের দেশে নাই। আমাদের দেশে এই জিনিসগুলো মানে প্রপারভাবে, পলিসিগতভাবে আসলে কখনোই হয়নি। যেমন ডে কেয়ার সেন্টারের কথা যদি আমি বলি, আমি মাঝখানে একটা উদ্যোগ নিয়েছিলাম, ডে কেয়ার সেন্টার না, এটা আসলে অনলাইন বেস একটা করতে চেয়েছিলাম। একজন নারী যে ঘরে বসে আছে, সে কোনো কাজ করে না, কিন্তু শিক্ষিত নারী, বাসায় জায়গা আছে, সেই নারী অনায়াসে একজন কর্মজীবী নারীর সন্তান ঘরেই কিন্তু লালন পালন করতে পারবে, এরকম একটা আমি শুরু করতে চেয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হলো যে পলিসিগত কারণে আমি আটকে গেলাম। আমাদের ট্রেড লাইসেন্স যদি করতে যায়, আমি তো করতে চেয়েছিলাম অনলাইনে, কিন্তু ফিজিক্যাল একটা সেন্টার যদি একজন নারী করতে চায়, কিংবা যে কেউ করতে চায়, ডে কেয়ারের কোনো ইয়েই নাই ট্রেড লাইসেন্সে, হয় না, অনেকগুলো সেক্টর থাকে, সেক্টরই নাই। তো আমি একটা ডে কেয়ার সেন্টার করছি, সেটার কোনো মানে আমি কোনো ডকুমেন্টেশন করতে পারবো না, এই টাইপের একটা ব্যাপার। তো আসলে সরকারকে অনেকভাবে এগিয়ে আসতে হবে। আর আমরা যারা
সন্তান লালন পালন করতে করতে একসময় তো আসলে বৃদ্ধ হয়ে যাব, সেই কেয়ারটা আসলে আমাদের কে করবে? সেই কেয়ার ব্যবস্থাও কিন্তু আমাদের নাই। আপা, আপনার কাছে আমরা আবারও ফিরবো, এই চ্যালেঞ্জগুলো নিয়ে আরো কথা আছে আপনার সাথে, আমরা ফিরবো। আমি দুজনকে একটু প্রশ্ন করে আমরা আসলে একটা ছোট্ট বিরতিতে যাব। এই যে আপনি বলেছেন আপনি উদযাপন করেন সমাজে, আসলে কোনো আপনি আসলে বৃদ্ধাঙ্গুলি, এক কথায় বলতে গেলে বৃদ্ধাঙ্গুলি দেখান এই প্রবলেমগুলোকে, কিন্তু দিন শেষে কিন্তু আসলে সমস্যা এই যে স্কুল বা সব কিছু মিলে, আপনি কি মনে করেন না যে আমাদের সময় উপযোগী একটা ডে কেয়ার সেন্টার বা এই সুবিধাগুলো আসা উচিত কর্মজীবী মায়েদের জন্য? আর আপুর কাছে আমার প্রশ্ন, আপনি এই ব্যাপারটা নিয়ে সমস্ত পিতৃত্বকালীন ছুটি চেয়েছিলেন, যে একার দায় আসলে মার একার না, সন্তান পালনের দায় যে সমাজের একটা আমাদের একটা চিরাচরিত ধারণা যে সন্তান পালন মানে একার দায়, আমরা বাইরে কাজ করে আবার কিন্তু বাসায় গিয়ে সন্তানের কাজটা আমাদের করতেই হচ্ছে, মানে ধরে নেয় যে এই দায়টা আমাদের। এই বিষয়টি আপনার সেই রায়ে আসলে কোর্ট কী বলেছিল সে বিষয়টা আমরা ফিরবো, শুনে আসবো। সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি একটু পর। আবারও স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আমরা আবারও ফিরছি আমাদের অতিথিদের কাছে। মা দিবস কি করলেন আজ? আমরা ডে কেয়ার সেন্টারে পরে যাচ্ছি, জানতে চাই মা দিবসে কি করেছেন আজ? রেগুলার কাজ, শুধু ঘুম থেকে উঠে ওদেরকে না, শুধু ঘুম থেকে উঠে ওদেরকে বললাম আচ্ছা না বলো তো, ছোটটা তো এখনো সেন্টেন্স পুরোটা মেক করতে পারে না, ও আধা আধা কথা বলে, দু একটা শব্দ টব্দ সুন্দর করে বলতে পারে, পুরো বাক্যটা প্রিয়ম, রাইট? হ্যাঁ প্রিয়ম। আর ছেলে ও সব কথা একদম ঠিক গল্পও বলতে পারে, একদম পুরো গল্প 5 মিনিটের গল্প বলে ফেলবে আপনাকে। তো ওকে আমি বলছি আম্মা বলো তো উঠে হ্যাপি মাদার্স ডে। বলে তোমার বার্থডে? আরে হ্যাঁ আজকের বার্থডে। চলো, ও উঠে অনেকগুলো চুমু টুমু খেলো, তো স্পেশাল ফিল করলো যে আজকে আমার জন্য কোনো একটা স্পেশাল ডে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। তো একটু পর পর এসে আম্মু একটু চুমু, হ্যাপি মাদার্স ডে। আবার ভুলে যায়, মাঝে মাঝে ভুলে যায়, আবার আম্মু কি জানি, আবার আমি মনে করা দিই, আবার এসে বলে, এবার প্রিয়মকে শিখায়, বলো বলো এটা বলো, মানে কোনো শুভেচ্ছা বা কোনো গিফট ওরা তো এত কিছু বোঝে অন্য কোনো জায়গা থেকে, মার জায়গা থেকে না। আমি তো পুরোটাই ফোন, আমি একদম ওদের সাথে যখন বাসায় থাকেন ডিসকানেক্ট একদমই। ওকে। আপু, আপনার কিভাবে আজকে গেল মাদার্স ডে? আসলে আজকে আমার সকাল থেকে কোর্টেই গেল, তো সন্ধ্যাবেলায় বাসায় ফিরলাম। ফেরার পরে আমার বড় ছেলেটা, ওর বয়স 7 বছর, তো সে একটা কার্ড গিফট করলো, ওকে সম্ভবত স্কুল থেকে শিখিয়েছে। তো মাদার্স ডে কার্ড গিফট করলো, খুব সে অনেক এক্সপেক্টেশন। আপনার তখন কেমন লাগলো? না, তা তো অবশ্যই ভালো লেগেছে, সে ওটাকে কালার করে আর কি গিফট করেছে। আর ছোটটার বয়স 2 বছর, সে আসলে এগুলোর বুঝে না। আর মায়েদের জন্য আসলে মানে আলাদা করে মাদার্স ডে কোনো কিছু নাই, আমাদের প্রত্যেকদিনই বাচ্চাদের, হ্যাঁ প্রত্যেকদিনই মাদার্স ডে। কিন্তু এই সেলিব্রেশন বা এটা প্রীতিআপা আজকে ছিলেন সমস্ত সারাদিন সেলিব্রেশনে, এই যে মাদার্স ডে উপলক্ষে এখন সেলিব্রেশন হয়, অনেকে সমালোচনা করেন, কিন্তু এটা আসলে কেমন, মানে কেমন লাগে? আপনি আজকে সারাদিন কি সেলিব্রেশনে ছিলেন? হ্যাঁ, আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামগুলোতে গিয়েছি। অনেকে বলে না যে এই দিবস টিবসের কি দরকার? আমার মনে হয় না দরকার, কেমন যেন মনটা একটু উড়ু উড়ু করে। যেমন কালকে রাত্রে দেখলাম যে আমি শুয়ে পড়েছি, আমার ছেলে কানের কাছে এসে মা 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 করছিল। তো হঠাৎ বলল কি, তো দেখলাম যে হ্যাপি মাদার্স ডে জানালো। তো বিষয়টা আসলে এতটুকুও ভালো লাগে। মানে সেলিব্রেশন মানে যে আমাদের একদম জমকালো অনেক কিছু করতে হবে তা কিন্তু না, ছোট ছোট বিষয়। আবার আমার কন্যা দেখি যে পোস্ট দিয়েছে ফেসবুকে যে ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট মম। তো এই যে বাচ্চারা এটুকু ভাবছে না যে আমার মা আমার সাথে আছে সবসময়, এবং তাকে সাপোর্ট, মানে দুনিয়া একদিকে বাচ্চা একদিকে, মানে তার যা কিছু হোক না কেন তার সাথে মা আছে, এইটুক হয়তো ফিল করে তারা। এবং এই ফিলিংটা ছুঁয়ে যায় এই দিবসগুলোতে যখন তারা ছোট্ট ছোট্ট করে প্রকাশ করে। মানে এটা অনেকখানি, বেশি কিছু করার প্রয়োজন হয় না মায়েদের জন্য আসলে। মারা বেশি কিছু চায়ও না, মারা শুধু এইটুকুই চায় যে একটু মা ডাকো, একটু এসে ঘুরে ঘুরে এসে মা ডাকো, ব্যাস শেষ।
থ্যাংক ইউ আপা, আবারও আসবো আপনার কাছে। আবার আপনার কাছে প্রশ্ন, এবং আপনি প্রশ্নটা বাইপাস করবেন না। সেটা হলো এটা বাস্তবতা, আমাদের চারপাশে অনেক সিঙ্গেল মাদার, সেই জায়গা থেকে বলা। একজন সিঙ্গেল মাদার তার সন্তানদের নিয়ে যুদ্ধটা কেমন আসলে? নিশ্চয়ই একটা যুদ্ধ আছে, এটা আপনি হয়তো সাহসী মানসিকভাবে, আপনাকে সামাল ওটাই দিচ্ছেন। বললাম যে সবার তো আসলে সিঙ্গেল মাদার ব্যাপারটা তো আসলে অনেক চ্যালেঞ্জিং, মাদারহুডটাই চ্যালেঞ্জিং, কিন্তু এখন সবার মানে কে কিভাবে আসলে নেবে, কিভাবে সামলাবে, সেটা তো একান্তই যার যার জীবনের উপর আসলে ডিপেন্ড করে, সে কিভাবে জীবন দেখে বা জীবন দর্শন বলেন, আসলে সামাজিকভাবে তার অবস্থানও বলেন, সব কিছু নিয়ে। তো আমার জায়গাটা হচ্ছে যে আমার মনে হয় কি আমি ঠিক আছি ওদের জন্য, ঠিকঠাক। মানে আপনি বাবা, আপনি মা, এটা নিয়ে আপনার হ্যাঁ, কোনো মানে ধরনের আমার কোনো কমপ্লেন নাই, কমপ্লেন নাই, কারণ বা আমি আপনি কি পুরোটা দিতে ভার বোধ পারছি। করেন না? আপনি কি না। ভার বোধ করেন? না। সো এটা আমাদের মানে এটা আমারও মনে হয় যে আমাদের মনে হয় সমাজ এগিয়ে যাওয়ার একটা জায়গা এটা, যে আমি আসলে এটা আমার চয়েস, যে আমি আমরা একা সিঙ্গেল মাদার হিসেবে আমি নিতেই পারি সন্তানদের ভার। কিন্তু আমাদের সমাজের কিছু ট্যাবু থাকে, তো সেখান থেকে আসলে বারবার আপনাকে এই ক্লিশে প্রশ্নটা আমি করছি, যে সবাই জানতে চায় যে একটা সিঙ্গেল মাদার আসলে অনেক ভার বাহির থাকে কিনা। এই যে প্রযুক্তির ব্যবহার বেড়েছে, আপনার সন্তান তো খুব ছোট, এখনকার বাচ্চারা তো খেতে খেতে মোবাইল দিচ্ছে, আপনার সন্তানদের? আমার বাচ্চাগুলোকে আমি কখনোই ফোন দেই নাই, এবং বেডরুমে আমি কখনো ফোন ইউজ করি না, এখন অবধি করি না। তো ওদের কাছে যদি আপনি ফোন দেন বা রিমোট দেন, ও টাচ করবে না। সো এটা আমি একদম শুরু থেকে চেয়েছিলাম বলে এটা পেরেছি। মানে এটা খুব, যদিও কঠিন, কিন্তু কঠিন তখন হয় যখন আপনি একদম শুরু থেকে একদম চাইবেন না। আচ্ছা 5 মিনিট দিলাম কি হচ্ছে, 2 মিনিট দিলাম কি হচ্ছে, সবসময় তো আর দিই না। বিশ্বাস করেন, ওই একটুখানির জন্যই ও এই প্র্যাকটিসটা আমাদের ঢুকে যায়। সো খুবই ইজি যে প্রথম থেকেই ওকে এই প্র্যাকটিসটা না করানো। এবং এটাতে ওরা কি হয়েছে যে ওরা খুব অন্য অ্যাক্টিভিটিসগুলো খুব করে, ওরা খেলনা নিয়ে খেলতে বসে যায়। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। ওরা এখনই একজনকে পড়ায়। ওকে যখন আমি বড়টাকে যখন আমি শিখাই যে এটা একটা কি ফিশ, ও আবার এই নামটা ওর বোনকে শেখানো ট্রাই করে। তো এইটা না, ফোন দিলে তো ওই একটা জায়গার মধ্যে ও গেড়ে গেল। এবং ওরা কোনো ফোন টোন দেখে খায় না, মানে কোনো টিভি লাগে না ওদের খাওয়ানোর সময়। বড়জনের সময় আমার একটু হয় না যে খাচ্ছে না, কিছু হবে, কি হবে, টিভিটা অন করে আমি তারপরে দেখলাম না, এটা তো অনেক প্যানিক, বাইরে কোথাও গেলে আমি তখন খাওয়াতে পারি না। তারপর আমি আবার এটার পেছনে লেগে পড়লাম। আমার টাইম লেগেছে প্রায় 5-6 মাসের মতো, আমাকে এফোর্ট দিতে হয়েছে। এটা আমারই ভুল ছিল, প্রথম বাচ্চা, আমি অনেক কিছুই বুঝতে পারি না, বা আমাকে ওরকম সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। আমার বাসায় কোনো মুরব্বি নেই, আমার মা নেই, আমার নানি নেই, মানে ওই ধরনের একজন থাকে না যে মা সুলভ, আমার মা সুলভ কেউ আছে, সে আমাকে শেখাবে, তা তো নেই। তো সব আমাকে ওই না ধাক্কা খেতে 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 আমি অনেক কিছু দেখতাম, অনেক কিছু শিখতাম, অনেক অনেক এটার উপরে অনেক পড়াশোনা করেছি বলতে পারেন। হ্যাঁ, নিজেকে একদম কি তৈরি করা, করবো না, হ্যাঁ, খুব 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 এটার উপর আমি এফোর্ট দিয়েছি। এবং আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যে আমার বাচ্চাগুলো আসলে আমি ডিজিটাল এইসব জিনিসপত্র থেকে আমি অনেক দূরে রাখতে পেরেছি, এবং এটা খুব ভালো। খুব ভালো। ইশাদ আপু, পরি একেবারে ডিফার করছেন যে আসলে এটা একটা মানুষের দৃষ্টিভঙ্গি, যে একা উনি সামলাতেই পারেন বা ওনার কাছে এটা লাগে না। কিন্তু আপনার রায়টা আমি যতটুকু পড়লাম ওই সময়টায়, যে পিতৃত্বকালীন আপনি যে রিড করেছিলেন, সেখানে আপনি বলেছেন যে মার কেন একা দায় হবে, মানে ছুটিটার ব্যাপারে, সেটাতে কোর্ট কি অবজারভেশন দিয়েছিল, বা এখন এটার কি অবস্থা? আচ্ছা, প্রথমে আমি বলতে চাই যে প্রশ্নটা আপনি করলেন একটু আগে পরি আপুকে, যে সিঙ্গেল মাদার, আসলে সিঙ্গেল মাদার বলতে বোঝাচ্ছেন যে একা দায়িত্ব নেওয়া। আসলে সিঙ্গেল মাদার বলতে তো অর্থাৎ কারো সেপারেশন হলে বা ডিভোর্স হলে তাকে সিঙ্গেল মাদার বলা হচ্ছে, আবার একত্রে থাকলে তাকে সিঙ্গেল মাদার বলা হচ্ছে না। কিন্তু বাংলাদেশে আসলে কয়জন হাজবেন্ড তার বাচ্চাটাকে পালার, হ্যাঁ, বাচ্চাটা পালার দায়িত্ব পালন করে, অথচ বাচ্চার কিন্তু ইকুয়ালি মা এবং বাবা দুইজনেরই পালার দায়িত্ব। তাহলে সিঙ্গেল মাদার আসলে এভাবে বলে বিষয়টাকে ডিফাইন করা যায় না। কারণ যখন বাবা কোনো দায়িত্ব পালন করবে না বা তারা শিখে আসবে না, আমাদের আগের জেনারেশনরা কখনো শিখে আসে নাই যে বাচ্চাটাকে তারও পালন করতে হবে, তখন কিন্তু আসলে দেখা যাচ্ছে যে তিনি
তার সেপারেশন হোক আর না হোক তাকেই কিন্তু মাকেই সব দায়িত্ব পালন করতে হচ্ছে। তাহলে আসলে এভাবে সিঙ্গেল মাদার বলার আর আলাদা করে ডিফাইন করার কিছু নাই। সেকেন্ডলি হচ্ছে যে রিটটার কথা বললেন ম্যাটারনিটি লিভ, আমাদের দেশে 6 মান্থসের ম্যাটারনিটি লিভ দেওয়ার নিয়ম আছে, যদিও প্রাইভেট অনেক অর্গানাইজেশন এটাকে কমিয়ে 4 মাসে নিয়ে আসে, যেটা খুবই অমানবিক। কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখা যায় প্যাটার্নিটি লিভ বলে কিছু নাই, অর্থাৎ যা দায়িত্ব পালন করা শুধু মাই করবে। সে হসপিটালে যাবে, সে তার সব কিছু দায়িত্ব পালন করবে, সে বাচ্চা ডেলিভারি করবে, সেটা সেকশনের মাধ্যমে হোক বা নর্মাল ডেলিভারি হোক, এবং পরবর্তীতে এক্সপেক্ট করা হয় যে আফটার ডেলিভারি যিনি মা তিনি নিজেই অসুস্থ, তার সেবা না করে তিনি এখন বাচ্চা পালবে। এটা হচ্ছে আরও অমানবিক দৃষ্টিভঙ্গি। আমরা এখানে নারী উন্নয়নের কথা বলি, কিন্তু মেয়েদেরকে এই সময়গুলোকে সাপোর্ট দেয়া এবং তার কর্মক্ষেত্রে তার বাচ্চাকে অ্যালাউ করা, এই বিষয়গুলোতে আসলে আমরা কিন্তু মনোযোগী হই না, আমরা আসলে এই বিষয়টা দেখেও দেখতে চাই না। তো সেই প্যাটার্নিটি লিভের যে রুলটা ইস্যু হয়েছে সেটা হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি জিরাত হক তারা এই রুলটা ইস্যু করেছেন এবং জানতে চেয়েছেন বোথ পাবলিক এবং প্রাইভেট সেক্টরে কেন এই পিতৃত্বকালীন ছুটিটা দেয়া হবে না, সো দ্যাট বাচ্চার দায়িত্ব একা মা পালন করবে না। মা বাবার মধ্যে সেপারেশন হলো কি হলো না সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে বাচ্চার দায়িত্ব কিন্তু দুইজনেরই, বাবার মার দুইজনেরই। এবং আমি অনেক পরিবারকে দেখেছি যে তারা সেপারেট হয়েও ভালোভাবে তাদের বাচ্চার দায়িত্ব পালন করছে, ওয়ারেস একসাথে থেকেও অনেকে বাচ্চার দায়িত্ব শুধুমাত্র মায়ের উপর চাপিয়ে দিচ্ছে, অর্থাৎ মাই খাওয়াবে, মাই পড়াবে, মাই সবকিছু করবে। এই পিতৃত্বকালীন ছুটিটা আসলে কদিন হাইকোর্টের রায় ছিল? রিজনেবল টাইমের বিষয়টা বলা হয়েছে, এখানে গভর্নমেন্টের জবাব দেওয়ার বিষয় আছে যে ওনারা রিজনেবল টাইমটা আসলে কি মনে করছেন বা কতটুকু মনে করছেন। তবে যেই সময়টায় ডেলিভারি হয় এখন কিন্তু আমাদের বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি, এখন কিন্তু ওইটা সম্ভব না যে সবাই এসে সব পরিবারে কিন্তু সাপোর্ট দেওয়ার অবস্থা নাই। সেই সময় এটা হাজবেন্ডের দায়িত্ব, বাচ্চার বাবার দায়িত্ব যে তিনি তার ওয়াইফের দেখাশোনা করবেন এবং তিনি ছোট বাচ্চাটার দেখাশোনা করবেন। সেটাই আমি বলেছি যে রেসপন্সিবিলিটি শুধু মায়ের উপর একা না, এই বাচ্চা পালার রেসপন্সিবিলিটির যে বাবারও আছে সেটা তাদেরকে পরিবার থেকে গ্রো করা উচিত এবং সোসাইটিতে সেটা এনকারেজ করা উচিত যে হ্যাঁ এই টাইমে ছুটি নিয়ে তুমি তোমার ওয়াইফের সেবা করো, তোমার বাচ্চাটা দেখো। থ্যাংক ইউ আপা। আমার আপনার আসলে অনেকগুলি কাজ, আমার আরও কিছু জানবার আছে আপনার কাছে। আমি একটু প্রীতি আপাকে যাবো। প্রীতি আপা, এই যে প্রযুক্তি ব্যবহার পরি বলল এবং আপু যে দায়ের কথা বললেন যে পিতৃত্বকালীন ছুটিটা আসলে মায়েদের উপর দায় যায়, ওই জায়গাটাতে আসলে আপনি কি বলবেন? আর প্রযুক্তি ব্যবহার জানতে চাই যে মারা কিন্তু বাচ্চাদের প্রযুক্তি আমরা দেখি যে মারাই বলে যে আসলে ওরা খায় না, ফোন না দিলে টিভি না দেখালে খাচ্ছে না, সারাদিন স্ক্রিনে আছে। আপনার বাচ্চা অনেক সম্ভবত বড়, আমি যতটুকু জানি। এই জায়গাটাতে একটু বলবেন যে আসলে আমরা কি করব, মায়েরা কি করবে, মায়েদের জন্য কিছু বলেন। একেবারে যখন বাচ্চা ছোট, পরি যেটা বলেছে, পরি খুব ভালো কাজ একটা করেছে, কিন্তু খুবই ভালো কাজ। কারণ এই সময় বাচ্চার আসলে মেধা বিকাশ হয়। যখন এইটুক বয়সে বাচ্চাকে অনেক ক্রিয়েটিভ খেলনা পাওয়া যায়, অনেক অনেক, তো এটার মধ্যে যদি যুক্ত করা যায় বাচ্চাকে, তখন বাচ্চারা অনেকভাবে তাদের মেধার বিকাশ ঘটে। মুশকিল হয় কি কোথায় জানেন? যখন বাচ্চারা স্কুলে গিয়ে ডিভাইসের সাথে পরিচিত হয়। যেমন করোনাকালীন সময়ে আমার বাচ্চারা তখন একটু ছোট ছিল, তো সেই সময়ে একটা দীর্ঘ সময় যেহেতু স্কুল বন্ধ, ওই সময় বাচ্চাদের হাতে কিন্তু চলে আসলো মোবাইল। কারণ তাদের পড়ালেখাগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া হতো, পড়াশোনা করানো হতো, প্রত্যেকটা অনলাইন ক্লাস প্রত্যেকটা বাচ্চা তখন পেয়ে গেল। এরপর যখন স্কুল খুললো, কোনোভাবেই কিন্তু মোবাইল থেকে তারা আর বের হতে পারে নাই। নানা রকমভাবে ওই মোবাইলেই তারা আবার ক্লাসের পড়া টড়া এটা সেটা চলমান রেখেছিল, সুতরাং পারে নাই। আর এখন নাকি প্রাইভেট স্কুলের বাচ্চাদেরও অনেক ক্লাস এই অনলাইনে হয়, যার কারণে আমি জানি না যে কতদিন আসলে বাচ্চাদের স্কুলে যাওয়ার আগ পর্যন্ত রাখা যেতে পারে। মায়ের যদি সেই ইয়েটা থাকে, মা যদি তৎপর থাকে, কিন্তু এর পরবর্তীতে আমাদের পলিসিগত কারণে এটা আসলে সম্ভব না। আর আমরা তো যারা অনলাইনে কাজ করি তারা সবসময় মোবাইলের ব্যবহার করি, এটাও একটা কারণ। বাচ্চারা মাকে দেখছে সবসময়, তারাও এটা নেওয়ার পর তুমি কাজ করছো, তুমি তো সবসময় মোবাইল দেখছো। এটার আমার কাছে অনেক অভিযোগ আসে যে মাকে বলা হয়, মা যখন নিষেধ করে, কেন তুমি তো মোবাইল নিয়ে থাকো মা, তুমি তো
কারণ বাচ্চারা ভাবে মাও বোধহয় মোবাইল গেম খেলে, তুমি তো মোবাইলে আছো। তো আসলে বাস্তবতা কিছুতেই এড়ানো যাবে না, হয়তো স্কুলের ওই বাস্তবতাও এড়ানো সম্ভব না। তারপরেও আমরা চাই যে যতটা সম্ভব, যদি সম্ভব হয় আর কি, এটাকে সীমিত আকারে রূপদান করা মোবাইলের ব্যবহারটা। আর আমার বাচ্চারা বড় বড় হয়ে গেছে, তো একই বলবো, বড়টা ইউনিভার্সিটিতে যাবে এবার, ও অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে, ও জুলাইতে চলে যাচ্ছে। আর মেয়েটা ইন্টারমিডিয়েটে পড়ে, ঠিক একই ব্যাপার, ওরও মোবাইলে সারাদিন মোবাইলের কার্যক্রম এই চলছে আর কি। এখন আমাদের পলিসির উপরে নির্ভর করতে হয়, কিছু করার নেই। তো মায়েদের কিছু করার নাই, আসলে সময়ের উপর ছেড়ে দিতে হবে। আবারও পরীক্ষা আসার পালা। এই যে স্কুলে যাবে, আপনার কর্মজীবন, আপনার চলচ্চিত্র বা কাজ, এইখানটাতে আসলে কিভাবে প্ল্যানিং করছেন? যে আপনার মাতৃত্বের জায়গা থেকে যদি আমি বলি যে আপনি কি প্রস্তুতি, আপনি সব কিছু প্রস্তুত নেন, বলেছেন যে আপনি পড়াশোনা করছেন, তো এই জায়গাটায় স্কুলিং বা আমাদের এই জায়গাটা স্কুলের যে সময়, সব মিলিয়ে আসলে কি অবস্থায় আছে আমাদের সামাজিক স্ট্রাকচার? আমি আসলে জিনিসগুলো এমনভাবে প্ল্যান করেছি যে আমার বাবু যখন আমার পেটে, তখনই আমি ডিসাইড করেছি যে আমি বাচ্চাকে কোথায় পড়াবো। ওভাবেই আমার বাসা সেট করা। আমি আমার বাসা এবং ওর স্কুল খুব কাছাকাছি। আমি সব কিছু ওর জন্য, মানে ও যখন আমার দুনিয়াতে আসলো, আমার জীবনে আসলো, তখন আমার সব কিছু না অনেক সুন্দর করে গুছানো হয়ে গেল। আমি সব কিছু গুছিয়ে করি। আমার মনে হয় না যে এত দিনের প্রিপারেশন আমি কোনো রকমের মানে এদিক ওদিক হবে। আমি না সুন্দর করে গুছিয়ে করতে পারবো ইনশাআল্লাহ। আপু, আপনার জানতে চাচ্ছি যে এই জায়গাটাতে কিভাবে আপনি ম্যানেজ করছেন, সুপ্রিম কোর্ট, বাসা? না, এটা আসলে সবাই যার যার মতো ম্যানেজ করছে। এমনকি যিনি গৃহিণী, তারও কিন্তু ম্যানেজ করতেই হচ্ছে। হ্যাঁ, তাকেও কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে, কোন স্কুলে যাবে, কিভাবে যাবে, কি করবে। তো এটা আসলে মারা এইসব বিষয় নিয়ে অনেক বেশি কনসার্ন থাকে। তো আমি এর বাইরে না। তো অবশ্যই আমি আসলে স্কুলটাকে কাছাকাছি দিয়েছি, কারণ ছোট বয়সে আসলে এত দূরে গিয়ে ক্লান্ত হয়ে আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি আমরা শুধু বিখ্যাত স্কুল খুঁজি, আমাদের একটা কমন টেন্ডেন্সি আছে যে ভিকারুন্নিসা বা এরকম জায়গায় পড়তেই হবে বাচ্চাকে। আচ্ছা, এই বিষয়ে কি আপনি বাচ্চাটাকে যে টানা হেঁচড়া করে এক একটা স্কুলে নেবেন, তারও তো এটা রিসিভ করতে হবে। সে এখন আপনি এক গাদা পড়া দিলেই তো সে একটা প্লে গ্রুপে আপনি যত ভালো স্কুলে দেন, ABCDর বাইরে কি পড়াবে? আলাদা কোনো কিছু তো হয়ে যাচ্ছে না খুব বেশি। তো বাচ্চাটার মানসিক বিকাশের জন্য দরকার তাকেও ফ্রি করে দেওয়া। এত অত্যাধিক পড়ালেখার প্রেশারটা আমার কাছে ভালো কিছু মনে হয় না। আমি নিজেও আইডিয়ালে পড়েছি, সেখানে আমি অনেক প্রেশারে ছিলাম, কিন্তু আমি চাই না যে আমার বাচ্চারাই কোনো ধরনের প্রেশারে থাকুক। সময় হলো আরো একটা বিরতি নেবার, আমরা ফিরবো কিছুক্ষণ পরে। আবারও আমাদের এই 3 মায়ের, তাদের জীবনের গল্প, মায়েদের গল্প শুনবো। আবারও স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আবারও অতিথিদের কাছে ফিরছি, তাদের মাতৃত্বের গল্প, তাদের সন্তানদের গল্প শুনবো। আপু, ইশরাত আপু, আপনার কাছে যাই। আপনার আরেকটা রিট ছিল মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না, এটা কি রায় পেয়েছিলেন বা এটা কি নিয়ে আসলে রিট ছিল? এটা আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি যে আমার ফার্স্ট বেবি যখন হবে, তখন আমি একটা নামকরা ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম, যেখানে একজনের যখন আলট্রাসোনোগ্রাম করে আরেকজনকে অপেক্ষমান রাখে পর্দার আড়ালে আর কি। তো আমার আগে যিনি করলেন তিনি বের হয়ে গেলেন, পরে আমি আলট্রাসোনোগ্রাম বাচ্চার পজিশন দেখার জন্য ডাক্তাররা দেয় বিভিন্ন সময় আলট্রাসোনোগ্রাম করতে। বের হওয়ার পরে তাকে অনেক কান্নাকাটি করতে দেখলাম। মানে এটা তার তৃতীয় সন্তান, সেটা মেয়ে হবে, সে এটাই একসেপ্ট করতে পারছে না, সে কান্নাকাটি করছে এবং সে ভয় পাচ্ছে যে তার শ্বশুরবাড়িতে জানার পরে আসলে কি হবে। এটা কিন্তু ঢাকা শহরের একটা নামকরা ডায়াগনস্টিক সেন্টার থেকে করার পরেও এই চিত্র। এবং গ্রামে যেটা হয়, অনেকেই এসে আমাদের যারা ক্লায়েন্ট আসেন তারা বলেন যে এরকম হয় যে হাজবেন্ডের অনেক সময় ব্যবহার বদলে যায়, শ্বশুরবাড়ির ব্যবহার বদলে যায়, এবং অনেকে চায় যে যাবতীয় কষ্ট এবার বাপের বাড়ি থেকে বিয়ার করুক। তো এরকম নানা ধরনের কথা, বিশেষ করে মেয়ে শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে যখন সেকেন্ড থার্ড বা মানে একাধিক বাচ্চাগুলো মেয়ে হয়, তখন তাদের দৃষ্টিভঙ্গি আসলে পজিটিভ থাকে না। তারা এক্সপেক্ট করে যে এবার ছেলে হোক। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট।
এবং এই দৃষ্টিভঙ্গির কারণে অনেক সময় আমাদের দেশে কিন্তু অ্যাবর্শন বৈধ না, কিন্তু 10 উইকস পর্যন্ত কিন্তু যেটাকে এমআর বলে সেটার মায়ের স্বাস্থ্য ঝুঁকি থাকলে তখন সেটার বৈধতা দেওয়া হয়েছে। তো তারা ওই আইনটার সুবিধা নিয়ে যেটা চায় যে এটাকে বলা হয় সেক্স সিলেক্টিভ অ্যাবর্শন, অর্থাৎ মেয়ে শিশু হলে সেই ভ্রূণটাকে হত্যা করার মতো ক্রাইমও কিন্তু হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া চায়নাতে অনেক বেশি, বাংলাদেশের তুলনামূলক কম। কিন্তু মায়ের উপর যে অত্যাচারটা, বিশেষ করে যখন একটা শিশু গর্ভে থাকে তার শারীরিক অবস্থা এবং মানসিক গঠন সেটা মায়ের উপর ডিপেন্ড করে। তো মায়ের উপর ডিপেন্ডেন্ট থাকা অবস্থায় মা যদি এরকম মেন্টাল স্ট্রেসে থাকে তখন শিশুর গঠনও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আপনারা দেখবেন যে প্রি ম্যাচিউর ডেলিভারির সংখ্যা অনেক বেশি, কেননা তারা স্ট্রেসে থাকে, তারা ওই গর্ভকালীন আপনি সময়টা যখন proper রিটে care পায় না। গেলেন বা রায় হলো তখন আসলে কি কি আসলো এটাতে? রায়ে হাইকোর্ট বলেছে, আমাদের রায়টা তো প্রথমে মৌখিকভাবে অ্যানাউন্স হয়। তো রায়ে হাইকোর্ট বলেছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ম্যাডাম জাস্টিস নাইমা হায়দার এবং ম্যাডাম জাস্টিস জিনাত হকের বেঞ্চ, তারা বলেছে যে তারা এই রুলটা ইস্যু থাকা অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা রিপোর্ট দিল কমপ্লায়েন্স আকারে যে আমরা এটাকে করছি, এটা আমরা হাইকোর্টের নির্দেশে আমরা এই ব্যবস্থা করছি। এবং রায়ে আসলো যে কোনো ধরনের কোনো ডাক্তার, টেকনিশিয়ান, নার্স বা অন্য কেউ কোনো মৌখিকভাবে বা চিহ্নের মাধ্যমে অথবা লিখিতভাবে শিশুর গর্ভের লিঙ্গ প্রকাশ করতে পারবে না, অর্থাৎ সন্তানটি ছেলে না মেয়ে সেটা সেই সময় প্রকাশ করতে পারবে না। এটাই ছিল রায়, এবং রায়টা কন্টিনিউয়াস ম্যান্ডামাস আকারে ছিল, অর্থাৎ সব সময়ের জন্য জীবিত রেখেছিল, সো দ্যাট ওই রিটে এসে যেন যে কেউ এসে যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন করতে পারে, কমপ্লেইন করতে পারে। এবং এগুলো হচ্ছে প্রফেশনাল মিসকন্ডাক্ট, অর্থাৎ কোনো ডাক্তার, কোনো নার্স যদি এগুলো বলে থাকেন তাদের বিরুদ্ধে প্রফেশনাল মিসকন্ডাক্টের জন্য পানিশমেন্টের অভিযোগ করা যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এটাই ছিল রায়। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, আপনি এই টাইপের রিট বা এই অধিকার বলেন ফিমেল এইগুলিতে কেন ইন্টারেস্টেড হলেন? আপনার ম্যাক্সিমাম শুনানি আমি জেনেছি বা দেখলাম যে এই সব নিয়েই। প্রথমত হচ্ছে নারী হওয়ার কারণে আমি নিজেও তো বুঝতে পারি যে আরেকজন নারীর উপর কি যাচ্ছে। সেকেন্ডলি হচ্ছে আইনজীবী হওয়ার কারণে আমার সামাজিক বিভিন্ন ঘটনা আমাদের সামনে চলে আসে, বাস্তব চিত্রগুলো আসলে সবার জীবনে কি হচ্ছে। সেগুলো থেকে আমার মনে হয় একজন নারী হিসেবে, একজন আইনজীবী হিসেবে এটা আমার দায়িত্ব। সবাই সেখান কিন্তু থেকে কোর্টে লড়েছেন। এসে সৌড়াবে না বছরের পর বছর। সবাই petitioner হতে চায়। হ্যাঁ, জি। পরিমণির কাছে আসি। আমরা দেখছি যে হামে প্রতিদিন শিশু মৃত্যু, মারা খুব অনেক মার সন্তান হারা হচ্ছেন। হাম আতঙ্ক এখন এই ঢাকা শহর বলে সারা দেশের মায়েদের মধ্যে। আপনার জায়গাতে আপনি সন্তানদের সচেতন রাখা, মানে মা হিসেবে আপনি কি আতঙ্কিত বা এই জায়গাটাকে আপনার? অবশ্যই আতঙ্কিত, এটা তো খুব আতঙ্কের বিষয়। মানে এটা কতখানি আতঙ্কিত এটা আসলে মাপা যাবে না। ডেফিনেটলি আমি আতঙ্কিত, প্রতিদিন একটা আতঙ্কের মধ্যে থাকা। একদমই। ওর কোথাও একটা মশা কামড় দিলে আমি আতঙ্কিত হয়ে যাই, কি হলো, কি হচ্ছে, মানে এই পালপিটেশন বেড়ে গেল, কিরকম তো হয়। মানে এটার কোনো সমাধান নাই মানে আসলে। এটার সমাধান আপনি চান না? আপনার মনে হয় না যে আপনাদের? Definitely চাই। হ্যাঁ, সেই জায়গাটা আসলে কি চান? মানে হাম বা এই ধরনের জিনিসগুলো যখন হয়ে যাচ্ছে আমাদের ডেঙ্গু, এখন তো হাম। মহামারী আকারে হচ্ছে, কিন্তু এটা কেন থামানো হচ্ছে না বা কিছু, মানে আমি আসলে জানি না কি হচ্ছে। কিন্তু আমার মনে হয় খুবই তাড়াতাড়ি 300+ হয়ে গেল, যে আজকের খবরে আমি দেখলাম 300+ হলো আজকের খবর, যেটা আমি সকালবেলা খবর দেখলাম। তো এর পরেও মানে এটা কি বাড়তে দিব আমরা? কত দূর অবধি যাবে আমি জানি না। আমার খুব ফ্রাস্ট্রেটেড লাগে, আমার আমি বলতে পারি না এগুলো নিয়ে। আমার সব মারাই খুব আতঙ্কিত। যেটা এটা এখনো থামানো হচ্ছে না কেন? কোনো বই নাই, কেউ এটা নিয়ে কোনো কাজ করতেছে না। মানে সমস্যাটা কোথায় হচ্ছে? প্রীতি আপা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে আপনি বলছেন আপনার উদ্যোগ নিয়েছিলেন এই যে ডে কেয়ার সেন্টারের, এইটা আসলে কেন এগোলো না? এখনো প্রক্রিয়াধীন আছে, আমি এটা এগোতে পারছি না। সেটা হচ্ছে যে বাচ্চার সিকিউরিটি জনিত পলিসি তো আমি মেক করতে পারছি না, এটা তো সরকার পারে। আমি যদি বাচ্চাকে আরেকটা বাসায় রাখার ব্যবস্থা করি, যে বাসার মা শুধু সংসারই করছেন, তিনি বাসায়ই থাকেন সবসময়, কিন্তু একজন মা যিনি কর্মজীবী মা সেই বাসায় রাখবেন, আমি কিভাবে এনশিওর করব সেই সিকিউরিটিটা? তো জাতীয়ভাবে তো কোনো পলিসি নাই আমাদের। তো আমি
এককভাবে এটা একদমই করতে পারছি না। তো মাঝখানে আমার মনে হলো যে সরকারের সাথে কোনো মিলে কোনো পলিসি মেক করা যায় কিনা। তারপর আসলে রাজনৈতিক যে টার্ময়েলটা হলো এটার মধ্যে পড়ে গেল। আমি হয়তো সামনে আবার আগাবো, দেখি, কারণ সরকারি কোনো পলিসি নাই, আমি এটা কিভাবে আগাবো আমি নিজে আমাদের বুঝে পাচ্ছি না। চারপাশের যেহেতু আমাদের অনেক অনেক কর্মজীবী মারা চাকরি ছেড়ে দিচ্ছে। আমাদের সাংবাদিকতার বিশেষ করে আমি বলবো যে আমি অনেককে চিনি, ব্যাংকার অনেককে চিনি, শুধুমাত্র একটা ভালো বা তাদের সুবিধা মতো ডে কেয়ার সেন্টার নেই বলে। তো সেক্ষেত্রে তো আপনারাই তো উদ্যোগটা নেবেন, যেহেতু আমরা সরকারি জায়গা থেকে কোনো পাচ্ছি না, সেক্ষেত্রে এক্সপেকটেশনটা তো আসলে আপনাদের কাছেই থাকবে। সেই জায়গাটা থেকে নিশ্চয়ই একটা ভাবনার আছে আপনার। আমার মনে হয় এখন পর্যন্ত যে আমি যে উদ্যোগটা নিয়েছিলাম সেটা হয়তো আমি সত্যি পলিসির অভাবে করতে পারবো না, কারণ সেই সিকিউরিটিটা তো আমার কাছে নাই, আমি পাচ্ছি না। সেন্টার এখন অনেক প্রাইভেট সেন্টার আছে, আমি হয়তো চেষ্টা করলে একটা ভালো প্রাইভেট সেন্টার করতে পারবো, কিন্তু আমি কয়টা পারবো এককভাবে? এটা সরকারি প্রচেষ্টা। আসলে কিছু কিছু বিষয় একেবারেই ব্যবসা কেন্দ্রিক না, জিডিপিতে আসবে না সরকারের, কিন্তু বেসিক জায়গাটা সিকিউর করা কিন্তু সরকারের দায়িত্ব। এই জায়গাটাকে সরকারের হাত দিতে হবে। সারা বাংলাদেশ ব্যাপী কয়টা? 50টাও হবে না সরকারি ডে কেয়ার সেন্টার। বেসরকারি এবং কয়টা? সেগুলো তো অনেক বেসরকারি হাতে 100টা অব্যবস্থাপনা হবে না আছে, day আমরা care জানি। center। সেই খবরগুলো আমরা বারবারই প্রচার করছি, আসলে প্রচুর। অনেক বছর থেকে আমরা এসব প্রচার করে আসছি, একই নিউজ প্রতি বছরে আমরা করি, কোনো ধরনের ডেভেলপমেন্ট আমরা দেখছি না। সো আমরা প্রীতি আপনার কাছে আশা রাখছি যে খুব ভালো একটা উদ্যোগ আমরা সামনে দেখতে পারবো। আপা বলছেন সামাজিক নিরাপত্তার কথা, যে আসলে ইনসিকিউরিটি, তো আপনি আপনার সন্তান অলরেডি আচ্ছা যে আমি এরকম বাসায় যখন নানি কি বলে এটাকে, নানি একটা সংস্থা থেকেই আমি নিলাম। কেয়ার গিভার টাইপের। হ্যাঁ, নিলাম। বাসায় ওরা থাকবে, 24 ঘন্টায় ওরা সার্ভিস দিবে এরকম। তো খুব হ্যান্ডসাম একটা অ্যামাউন্টে নেওয়া হয় থেকে, কিন্তু ওখান থেকে আবার ওরা পার্সেন্টেজও নেয় এবং কিছু, ঘন্টা ভিত্তিক মনে হয়। একদমই। তো এই করে টোরে কিন্তু এখানে বিশাল ধরনের স্ক্যামার থাকে, নানা ধরনের জটিলতা থাকে। তো ন্যানি বলতে আপনি বাচ্চার একজনকে আপনি কেয়ার করতে নিচ্ছেন, তো তার বেসিক সেন্সটাই নাই, তার কোনো ট্রেনিং নাই যে একটা বাচ্চার সাথে কোন বয়সের কোন বাচ্চার সাথে কি আচরণ করতে হবে। মানে ন্যূনতম মানে কোনো প্র্যাকটিসের মধ্যেই তারা নাই, তাদেরকে কোনোভাবে কোনো কিছু শেখানো হয় নাই। জাস্ট গ্রাম থেকে নিয়ে আসলো, ওকে একটা এত বড় একটা অ্যামাউন্টের একটা, ওইখান থেকে পার্সেন্টেজ কাটে অর্ধেক। তো ওই যে সংস্থা থেকে নেওয়া হয় ওরা আবার ওটা রেখে দেয়। এটা এটা একটা স্ক্যাম, এক বিশাল ধরনের স্ক্যাম। এটা আমি আবিষ্কার করলাম পরে, কারণ একজনকে যেমন হচ্ছে না, তো ওকে ফাইন 3 দিন পরে ওরা চেঞ্জ করে দিচ্ছে, বা 1 ঘন্টার মাথায় ওরা চেঞ্জ করে দিচ্ছে, কারণ অ্যাভেলেবেল লোকজন থাকে ওদের কাছে। যে কোনো বয়সে চাবেন, যে কোনোভাবে চাবেন, আপনাকে সেটা দিবে। কিন্তু প্রপারলি কি একদম হয় না, একদম খুবই একদম ন্যূনতম যেটা বলে যে বাচ্চাদের সাথে কি আচরণ করতে হবে, সেই আচরণটুকুর ব্যাপারটাই ওদের মধ্যে নাই। এবং নিজেকে কতটুকু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারগুলো ওরা আসলে নাই। এটা বাচ্চাকে ধুম করে ধরে ফেললো, হাতটা যে ক্লিন করতে হবে বা কিছু, আমি তখন চিন্তা করি ওরা কিভাবে নানি হয়। মানে বাচ্চাকে টেক কেয়ার করতে হলে তো ওই ব্যাপারটাই মাথায় নাই। কিন্তু আপনি যাদের কাছ থেকে নিলেন কোম্পানি, তাদেরকে কমপ্লেইন করলেন না? বা করলাম, তখনই তো আমি আবিষ্কার করলাম যে প্রত্যেকটা মানুষই এরকম, যে ওরা ন্যানি সার্ভিসই কখনো দেয় নাই, কিন্তু ওদেরকে ন্যানি বলা হচ্ছে। জাস্ট ওরা বাসায় কাজ টাজ করে না, যে একদম গ্রাম থেকে নিয়ে আসা হয়। তো আমি দেখলাম না প্রত্যেকটা মানুষই এরকম, যে হয় না 2-1 পড়ে গেছে নতুন, ওদেরকে আস্তে আস্তে করে শিখিয়ে নেব, বা ওরা নিচ্ছে, ওরা ট্রেনিং দেওয়ার হয়তো সুযোগটা পায় নাই, তো ওরা খুবই নতুন, আমার ভাগ্যেই পড়ে গেছে তা না। আসলে ওরা প্রত্যেকটা মানুষই ওরা এরকম, যে ওরা জাস্ট রান্না বান্নার কাজটা যে হেল্প করে, ওরকম হলে আপনি চালিয়ে নিতে পারবেন, ধোয়া মোছার কাজ টাজ করতে পারবেন। কিন্তু বাচ্চাকে জাস্ট একটা ন্যানি হিসেবে আপনি একজনের বাসায় দিয়ে দিচ্ছেন, এটা ভাই ভয়ঙ্কর। এটা এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে না, মানে আমার জন্য অন্তত, যে কোনো মায়ের জন্য। আপনি একজন ন্যানিকে নিচ্ছেন, আপনি ন্যানির সাথে ব্যাপারটা কি বুঝতে পারছেন, যে একজন ন্যানি আপনি কোন জিনিসটা নিচ্ছেন? জাস্ট বাসার কাজ করার জন্য কিন্তু নিচ্ছেন না, একটা বাচ্চাকে টেক কেয়ার করার জন্য নিচ্ছেন। ও ডায়পারটা কিভাবে চেঞ্জ করবে সেটাও জানে না, কিন্তু তো আপনি ওরকে ন্যানি বানান। আমাদের সাথে এত 3 জনই আসলে খুব কর্মব্যস্ত মানুষ, পরিমনিয়া আপা, ইশরাত জাহান আপা এবং প্রীতি আপা।
তিনজনে আমাদেরকে সময় দিলেন। তিনজন তিন সেক্টরে ভীষণ রকম ব্যস্ত এবং যার যার জায়গায় সফল তিনজন মায়ের সাথে আমরা কথা বললাম। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের আয়োজন দেখতে পারবেন টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও। ভালো থাকুন, সুস্থ থাকুন সব মায়েরা। আবারও দেখা হবে। শুভরাত্রি।